কলম্বো টেস্টের জন্য বাংলাদেশের প্রস্তুতি শুরু। অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুলতে নারাজ শান্ত। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। শ্রীলঙ্কার বিপক্ষে চমকহীন ওয়ানডে স্কোয়াড, সৈকতকে না রাখার অদ্ভুত ব্যাখ্যা প্রধান নির্বাচকের। মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। কখনোই সঠিক পরিকল্পনায় এগোয়নি ক্রিকেট বোর্ড, দাবি সৈয়দ আশরাফুল হকের। বুলবুলের উপর আস্থা। টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন উঠলেও তা নিয়ে আপাতত কথা বলতে চান না নাজমুল হোসেন শান্ত। তবে গল টেস্টে ড্র নিয়ে প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। তার দাবি, কন্ডিশন আর অনভিজ্ঞ বোলিং লাইন আপের জন্য ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশ দল। আলোচনা তো এই টেস্টের আগে থেকেই হচ্ছে, আলোচনা হতে থাক। আমি এই বিষয়ে এই মুহূর্তে কোনো কমেন্ট করতে চাই না। মাঠ কিংবা মাঠের বাইরে আলোচনার কেন্দ্রে এখন নাজমুল হোসেন শান্ত। গলে ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পর এবার চর্চায় তার অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। তবে সিরিজ চলাকালে মুখ খুলতে নারাজ বাংলাদেশ কাপ্তান। এই মুহূর্তে আসলে এটা নিয়ে খুব বেশি কথা না বলাটাই ভালো। সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এটা নিয়ে খুব বেশি মাতামাতি বা আলোচনা সমালোচনা দরকার নেই, কারণ খুব ইম্পর্টেন্ট একটা টেস্ট ম্যাচ। আমি আশা করব সবাই এই টেস্ট ম্যাচটা আমরা কিভাবে ভালো খেলতে পারি এটা নিয়ে যেন চিন্তা করি। লঙ্কানদের মাটিতে প্রথম টেস্ট ড্র করেও সমালোচিত টিম বাংলাদেশ। অনেকের চোখে জয়ের চেয়েও প্রাধান্য পেয়েছে ক্রিকেটারদের ব্যক্তিগত অর্জন, কিন্তু সে অভিযোগ আমলে নিচ্ছেন না শান্ত। উইকেটটা যেরকম ছিল, এই উইকেটে আমার মনে হয় না যে আসলে 50 ওভারের মধ্যে অল আউট করাটা সম্ভব হতো, বিকজ অফ আমাদের দেখেন মিরাজ খেলতে পারে না, আমাদের একটা এক্সপিরিয়েন্স বলারও খেলতে পারে না। সো স্বাভাবিকভাবে একটু ইনএক্সপিরিয়েন্স বোলিং অ্যাটাক ছিল। সো ওই রিস্কটা আমরা নিতে পারি নাই। বাট এভাবে আসলে ইন্ডিভিজুয়াল মাইলস্টোনের জন্য এই টিমে কেউই খেলে নাই। শুধুমাত্র কন্ডিশনের কারণে আমরা ওই রিস্কটা নিতে পারি না। বাট বৃষ্টি যদি না হতো হয়তো আমরা ডিফারেন্ট প্ল্যানে যেতাম। 2 যুগেরও বেশি পথ চলায় শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই টেস্ট সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। কলম্বোয় সে আক্ষেপ মেটাতে চান টাইগার অধিনায়ক। সাহস আর আত্মবিশ্বাসের রসদ যোগাচ্ছে অসুস্থতা কাটিয়ে মেহেদী মিরাজের প্রত্যাবর্তন। মিরাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার আমাদের টিমের জন্য, কারণ ব্যাটিং এবং বোলিং যেভাবে কন্ট্রিবিউট করে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ইম্প্যাক্টফুল ব্যাটিং ইনিংস থাকে এবং বোলিং এ ইম্প্যাক্টফুল বোলিং থাকে। সো ও আসাতে অবশ্যই টিমের ব্যালেন্সটা আর একটু ভালো হবে। শেষ টেস্টের একাদশে মিরাজ ফিরলে বাদ পড়তে পারেন ব্যাট হাতে ব্যর্থ এনামুল হক বিজয়। অন্যথায় বল হাতে সফল হয়েও কপাল পুড়তে পারে নাইম হাসানের। স্কোয়াডে 2 পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গল টেস্ট দিয়ে লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। এছাড়া স্কোয়াডে জায়গা হারিয়েছেন মিলানে রত্নানায়ক। দুজনের পরিবর্তে দলে জায়গা করে নিয়েছেন স্পিন অলরাউন্ডার দিনুথ ভিল্লালাগে ও পেসার বিশ্ব ফার্নান্দো। সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী 25 জুন কলম্বোতে মুখোমুখি হবে দুদল। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। 2 বছর পর জাতীয় দলে নাইম শেখ। তবে ফর্মে থাকা নুরুল হাসানের জায়গা হয়নি স্কোয়াডে। মোসাদ্দেক হোসেন সৈকতকে না রাখা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক। চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটারদের প্রস্তুতি ম্যাচের আগেই ঢাকায় ওয়ানডে স্কোয়াড ঘোষণা নির্বাচকদের। এমডি মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন। 16 জনের স্কোয়াডে চমক নেই, তবে প্রশ্ন আছে অনেক। লিটন দাস ও শামীম পাটোয়ারি ফিরেছেন, কখনো ওয়ানডে না খেলা তানভীরও সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন নাসুম আহমেদ, সৌম্য সরকার। 2 বছর পর দলে জায়গা পেয়েছেন নাইম শেখ। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্সকে মূল্যায়ন করেছেন নির্বাচক প্যানেল। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন এই বাঁহাতি ওপেনার। ডোমেস্টিকের যে বোলিং অ্যাটাক হয় তার সঙ্গে ইন্টারন্যাশনাল বোলিং অ্যাটাকের ফারাক আছে। তো সেটা তার জন্য একটা ছোটখাটো একটা চ্যালেঞ্জ আমি বলবো, যে তার অপরচুনিটি যখন আসবেন তিনি সেটাকে মানে সেভাবে নিজেকে উজাড় করে দিবেন। নাইম শেখের মতো ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক ছিলেন নুরুল হাসান সোহানো। মাহমুদুল্লাহর অবসরের পর 6 বা 7 নম্বরে হতে পারতেন বিকল্প। সোহান ফর্মের তুঙ্গে স্বীকার করেছেন প্রধান নির্বাচকও স্কোয়াডে না রাখার যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। তিনি তার এক্সপিরিয়েন্স এবং ফর্মের তুঙ্গে আছেন এবং আই হোপ নিয়ার ফিউচার তাকে হয়তো আমরা কাউকে শুধু দলে নিতে চাই না, কিছু কিছু ক্ষেত্রে আমরা চাই যে তারা যেন 11 জনে খেলতে পারে। গুঞ্জন আছে সোহান ও সৌম্যকে স্কোয়াডে না রাখার আরও একটি কারণ গ্লোবাল সুপার লিগ।
10 জুলাই থেকে এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলবে রংপুর রাইডার্স। শিরোপা ধরে রাখার মিশনে তাদের সহযোগিতা করছে বিসিবি। সংবাদ সম্মেলনে অল্প বিস্তর বিতর্ক উস্কে দিয়েছেন প্রধান নির্বাচক। মোসাদ্দেকের সুযোগ না পাওয়ার বড় কারণ হিসেবে দাঁড় করিয়েছেন মেহেদী মিরাজকে। যতক্ষণ মেহেদী হাসান মিরাজ আছে, মোসাদ্দেকের কোনো সুযোগ নেই। কোনো জিনিস খুব স্পষ্টভাবে হওয়া উচিত। জাস্ট আপনারা বুঝে অনেক সময় না বোঝার ভান করে কথা বলেন অনেক সময়। ইনজুরি সমস্যা কাটিয়ে উঠেছেন তাসকিন আহমেদ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের আওতায় সবগুলো ম্যাচই খেলতে পারবেন বলে আশাবাদী নির্বাচকরা। এদিকে চট্টগ্রামে প্রস্তুতি ম্যাচ খেলছে সাদা বলের ক্রিকেটাররা। সাগরিকায় লাল এবং সবুজ দুদলে ভাগ হয়ে দিবারাত্রির ম্যাচ খেলছেন তারা। আগে ব্যাট করতে নেমে 50 করেছেন সবুজ দলের সৌম্য সরকার ও পারভেজ হোসেন ইমন। পুরোপুরি ফিট নয় সৌম্য। নির্বাচকদের এমন দাবির পর 51 বলে 55 রানের ইনিংস খেলেছেন তিনি। 71 বলে 58 রান করেছেন পারভেজ হোসেন ইমন। 2 উইকেট শিকার রিশাদের। 27 জুন শ্রীলঙ্কায় যাবে ওয়ানডে দল। তার আগে বুধবার আরও এক প্রস্তুতি ম্যাচ খেলবেন তাসকিন, নাইম শেখরা। টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উৎসবের ধারাবাহিকতায় খুলনা রাজশাহীর পর সিলেটে জমকালো আয়োজন। সকালে আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব 12 6 টুর্নামেন্টের উদ্বোধন করেন সভাপতি আমিনুল ইসলাম। খুলনা রাজশাহীর পর এবার সিলেটে টেস্ট মর্যাদার রজত জয়ন্তী উদযাপন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনূর্ধ্ব 12 6 টুর্নামেন্ট সহ নানা আয়োজন। উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সিলেট বিভাগীয় কমিশনার সহ ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও এই সময় উপস্থিত ছিলেন। টেস্ট মর্যাদা প্রাপ্তির 25 বছর উদযাপনের কারণ ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। নতুন সভাপতি আবারও বললেন, তৃণমূলে খেলাটা ছড়িয়ে দিতে চায় ক্রিকেট বোর্ড। শুধু জাতীয় দলে খেলার জন্য নয়, ভালো নাগরিক তৈরিতেও তা প্রয়োজন বলে মনে করেন আমিনুল ইসলাম। সবাই তো আর জাতীয় দলে খেলে না। আমরা ক্রিকেটের মাধ্যমে ভালো বাংলাদেশের নাগরিকও তৈরি করতে চাই। ডিসেন্ট্রালাইজেশন মানে এই না যে শুধুমাত্র আমরা পৌঁছাবো এবং খেলাবো, সাথে সাথে আমরা যাতে ভালো ক্রিকেটার তৈরি করতে পারি সেই লক্ষ্যে কোচদেরও ট্রেনিং করাবো, আম্পায়ারদেরও ট্রেনিং করাবো এবং কীভাবে আমরা আরও ভালো ক্রিকেট উপহার দিতে পারি সেটাই আমাদের মূল লক্ষ্য। জানাবো ফুটবলের খবর। 2026 বিশ্বকাপের বাকি আরও 1 বছর। এরই মধ্যে শুরু হলো হসপিটালিটি টিকিট বিক্রি। প্রিমিয়াম কোয়ালিটির টিকিট ঢাকা থেকে কেনা যাচ্ছে ফিফা অনুমোদিত এজেন্ট থেকে। ফুটবল বিশ্বকাপ মানে বিশ্বজুড়ে সত্যিকার উন্মাদনা। আসর থেকে আসরে বাংলাদেশের দর্শক আগ্রহের কমতি নেই। গ্যালারিতে খেলা দেখার জন্য টিকিট নিয়েও বাড়তি আগ্রহ ফুটবল প্রেমীদের। বিশ্বকাপের বছরখানেক হাতে রেখেই প্রিমিয়াম কোয়ালিটির টিকিট বিক্রি শুরু হয়েছে, যা কেনা যাচ্ছে বাংলাদেশ থেকেও। কাতার আসরে যারা টিকিট বিক্রি করেছিল সেই ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক এবারও দেশে ফিফার একমাত্র এজেন্ট। সাধারণ টিকিটের চেয়ে হসপিটালিটি মূল্য বেশি। এবার সেই বেশির পরিমাণ গত আসরের প্রায় দ্বিগুণ। একটি ম্যাচের জন্য গুনতে হচ্ছে 2 লাখ টাকার বেশি। থাকছে একাধিক ম্যাচ বা ভেন্যুর প্যাকেজ। হসপিটালিটি টিকিট যেটা থাকে সেটা একটু বেটার, ভিউইং পজিশন বেটার, সিটিং ম্যানেজমেন্ট বেটার। যে স্টার্টিং প্রাইস আমরা পাচ্ছি সেটা $1800 উপরে, অর্থাৎ $1800 প্লাস শুধু টিকিটটা পাবে, আর ম্যাচের দিন ওখানে হসপিটালিটি বেনিফিট যেগুলো থাকবে সেগুলো তারা পাবে।